একদিন অঞ্জলি বাড়ি থেকে বেরোনোর পর রাস্তা পারাপার করতে গিয়ে হঠাৎই একটা লাল রঙের দামি গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে। অঞ্জলি ধাক্কার চোটে রাস্তার উপর পড়ে যায়। এমন সময় সেই গাড়ি থেকে একটি ছেলে বাইরে নেমে আসে। তাকে দেখে অঞ্জলি ভীষণ পরিমাণে রেগে যায়। এই যে মশাই, দিন দুপুরে মানুষ মার্ডার করে ফেলবেন নাকি? আপনারা বড় লোক তো, গাড়ি নিয়ে ঘুরে বেড়ান বলে সমস্ত রাস্তা নিজের ভেবে নিয়েছেন। সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে শান্তিতে চলাফেরা করতে পারবে না। আপনার জন্য আমি তো এখনই মরে যেতাম। রনি অঞ্জলির এরকম কথা শুনে মুচকি মুচকি হাসতে থাকে। আসলে প্রথম দেখাতেই রনি অঞ্জলিকে পছন্দ করে ফেলে, কারণ অন্যান্য সময় রনির ল্যাম্বরগিনি দেখে মেয়েরা সাধারণত তার প্রতি ইমপ্রেস হয়ে যায়, কিন্তু এই প্রথমবার কোনো মেয়ে রনিকে তার দামি গাড়ির জন্য কটু কথা শোনায়। তাই রনি অঞ্জলির ব্যবহারে খুবই মুগ্ধ হয়। এই যে ম্যাডাম, আপনার বাড়িটা কোথায় আমাকে একটু বলতে পারবেন? আর আপনার নাম্বারটা আমাকে দেবেন প্লিজ। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার বিয়ে হয়নি, আর আমারও বিয়ে হয়নি। আমি আমার জন্য একটা মেয়ে খুঁজছি। আমি আপনাকে আসলে বিয়ে করতে চাই। রনির কথা শুনে অঞ্জলি একেবারে অবাক হয়ে যায়। অঞ্জলি ভাবতেও পারেনি এত কথা শোনানোর পর রনি তাকে বিয়ের প্রস্তাব দিতে পারে, তাও আবার এত সোজাসুজি ভাবে। এমন সময় অঞ্জলি নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে কলেজের জন্য সে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। অন্যদিকে রনি বারে বারে তার কাছে ফোন নাম্বার চাইতে থাকে। এমন সময় অঞ্জলি তাড়াতাড়ি করে অন্য একটা গলির মধ্যে ঢুকে যায়, যার ফলে রনি আর অঞ্জলিকে খুঁজে পায় না। এটা কি হলো আমার সঙ্গে? এত বড় লোকের ছেলে আমাকে প্রথমবার বিয়ের প্রস্তাব দিল। আমি তো ভাবতেই পারছি না। আমি মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখলাম। যাক, আমার কি, বড় লোকেরা ওরকম অনেক কথাই বলে। আমি গরিব, তাই বাবা মা বলে আমার জন্য গরিব পরিবার থেকেই বিয়ের সম্বন্ধ আসবে। এমনই ভাবনা চিন্তা করতে করতে অঞ্জলি কলেজে গিয়ে পৌঁছায়। ঠিক এমন সময় অঞ্জলির এক বান্ধবী সুগন্ধা কলেজে ঢুকতেই দেখে একটা খুব সুন্দর হ্যান্ডসাম দেখতে ছেলে লাল রঙের বড় ল্যাম্বরগিনি নিয়ে দাঁড়িয়ে আছে, যা দেখে সুগন্ধার তখনই রনিকে পছন্দ হয়ে যায়। সুগন্ধা নিজেও ধনী পরিবারের মেয়ে ছিল, তাই সে সবসময় নিজের জন্য ধনী পরিবারের সম্বন্ধ আশা করে। ও মাই গড, অঞ্জলি দেখ, ওই ছেলেটা কি সুন্দর দেখতে। আমার তো একে খুব পছন্দ হয়েছে। এই ছেলেটাকে বিয়ে করলে আমার কোনো কিছুর অভাব থাকবে না। ল্যাম্বরগিনিটা দেখেই তো আমি ফিদা হয়ে গেছি। কিছুক্ষণ পর কলেজে ঢুকে অঞ্জলি এবং রনি দুজনেই দুজনকে চিনতে পারে, কিন্তু কেউ কারো সঙ্গে কোনো কথা বলে না। এভাবে কিছুদিন কাটে। এই অঞ্জলি, তুই প্লিজ আমার একটা কাজ করে দে না। ওই রনি নামে ছেলেটাকে গিয়ে আমার সঙ্গে বন্ধুত্ব করতে বল। আর তুই যদি আমার হয়ে ওর সঙ্গে কথা বলতে না পারিস, তাহলে কিন্তু আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ। তুই যদি আমার জন্য এটুকু করতে না পারিস, তাহলে আবার বন্ধুত্ব কিসের? অঞ্জলি সুগন্ধার কথা শুনে বিপদে পড়ে, কিন্তু তার কিছু করার থাকে না। তাই সে বাধ্য হয়ে রনির কাছে গিয়ে সুগন্ধার সঙ্গে বন্ধুত্ব করার কথা বলে। দেখো, আমার বান্ধবী তোমাকে খুব পছন্দ করে। ও তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, তাই তুমি প্লিজ ওর সঙ্গে কথা বলো। তুমি যদি ওর সঙ্গে কথা না বলো, তাহলে আমার বান্ধবী বলেছে ও আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দেবে। অঞ্জলির মুখে এরকম কথা শুনি রনির পাশে বসে থাকা বিনোদ চমকে ওঠে, কারণ বিনোদ অনেকদিন ধরেই সুগন্ধাকে পছন্দ করে। এমনকি বিনোদের বাবা মাও সুগন্ধাকে নিজেদের বাড়ির বৌমা করতে চায়, কিন্তু বিনোদ কখনোই এই ব্যাপারে সুগন্ধার সঙ্গে কথা বলতে পারেনি। বিনোদ ছিল কলেজের টপারদের মধ্যে একজন, কিন্তু দুঃখের বিষয় বিনোদ রনির মতো অতটা বড়লোক ছিল না, তাই সুগন্ধা কোনোদিনই বিনোদকে পাত্তা দেয় না। আজকে আমাকে সুগন্ধাদের বাড়িতে যেতেই হবে। আমি ভেবেছিলাম চাকরিটা পাওয়ার পর সুগন্ধার বাবার সঙ্গে বিয়ের কথাটা বলে আসবো, কিন্তু আমি যদি এখনই সুগন্ধার বাবাকে বিয়ের কথাটা না জানিয়ে রাখি, তাহলে সুগন্ধা যদি অন্য কাউকে বিয়ে করে নেয়। এই মনে করে বিনোদ পরের দিনই তার বাবা মায়ের সঙ্গে সুগন্ধাদের বাড়িতে গিয়ে পৌঁছায়। সুগন্ধার বাবা পেশায় একজন ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, আর বিনোদ যেহেতু ব্রাইট স্টুডেন্ট হওয়ায় সুগন্ধার বাবা সমীর বাবু বিনোদকে পছন্দ করে। তাছাড়া বিনোদ এত মেধাবী ছিল যে সে কলেজে পড়তে পড়তেই আমেরিকাতে একটা জব অফার পেয়ে যায়, কিন্তু সে পড়াশোনা শেষ করার পরেই সেই জবে জয়েন করতে পারবে। এই মনে করে বিনোদ তার মায়ের সঙ্গে সুগন্ধার বাড়িতে যায়। আপনি তো জানেন আমাদের পরিবারের অবস্থা আগে কতটা সচ্ছল ছিল, কিন্তু বিনোদের বাবা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে।
তবে আমার ছেলেটা অলরেডি আমেরিকাতে জব অফার পেয়েছে। সামনের মাসেই পড়াশোনা শেষ হলেই কয়েক মাসের মধ্যেও আমেরিকাতে চলে যাবে। হ্যাঁ, বিনোদ যেমন ব্রাইট স্টুডেন্ট তেমনই তো ভদ্র ছেলে। আমি আপনাকে বিয়ের পাকা কথা দিয়ে রাখলাম। আপনার ছেলে যেদিন আমেরিকা চলে যাবে তার 1 সপ্তাহ আগেই আমি বিনোদের সঙ্গে সুগন্ধার বিয়ে সেরে ফেলবো। এমন সময় সুগন্ধা তাদের সব কথা শুনে ফেলে, যার ফলে সুগন্ধা প্রচণ্ড পরিমাণে রেগে যায়। কারণ সুগন্ধা কখনোই বিনোদকে পছন্দ করতে পারে না। বাবা, তুমি আমার মতামত না নিয়ে এভাবে আমার বিয়ে ঠিক করতে পারো না। আমি কিছুতেই বিনোদকে বিয়ে করব না। ওর মতো একটা ছেলে আমার একদমই পছন্দ নয়। ওর না আছে বড় গাড়ি আর না আছে সুন্দর গাড়ি। ওকে দেখতেও খুব একটা সুন্দর নয়। তাহলে ওকে আমি কেন বিয়ে করব? দেখ সুগন্ধা, আমি তোর বিয়ে বিনোদের সঙ্গে পাকা করে দিয়েছি, তাই আমার কথা রাখতে তোকে বিনোদকেই বিয়ে করতে হবে। বিনোদের আজকে বাড়ি গাড়ি নেই ঠিকই, কিন্তু কালকে বিনোদের বাড়ি গাড়ি নিশ্চয়ই হবে। আর ওর মতো ভালো ছেলে আমি কোথাও পাবোও না, বুঝেছিস? সমীরবাবু সুগন্ধার কোনো কথাই পাত্তা দেয় না। কিন্তু সুগন্ধা মনে মনে ভাবতে থাকে যে সে কি করে রনিকে বিয়ে করতে পারবে। অন্যদিকে রনি সারাদিন অঞ্জলির পিছন পিছন ঘুরে বেড়ায়। এখন রনি অঞ্জলিদের বাড়ির ঠিকানাও জেনে যায়। তাই এরই মধ্যে একদিন রনি তার বাবা মাকে নিয়ে অঞ্জলিদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যায়। দেখুন, আমার একমাত্র ছেলের আপনাদের মেয়েকে খুব পছন্দ হয়েছে, তাই আমি চাইছি আমার ছেলের বিয়েটা আমি আপনার মেয়ের সঙ্গেই দেব। আমাদের পরিবারের অবস্থা খুবই সচ্ছল। আমার হাজবেন্ড বিশাল বড় ব্যবসায়ী। আমার ছেলেও আর কিছুদিন পরে বাবার ব্যবসাতে হাত লাগাবে। দেখুন, আপনাদের মতো একটা বাড়ি থেকে আমার মেয়ের সম্বন্ধ এসেছে, এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। কিন্তু আমাদের পরিবারের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন, আমার মেয়ের বিয়েতে বেশি যৌতুক দিতে কিন্তু পারবো না। আরে না না, আপনি চিন্তা করছেন কেন? আমাদের কোনো যৌতুকের প্রয়োজন নেই। আমরা শুধু আপনার মেয়েকেই চাই। আপনি যৌতুক নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা বিয়ের সব ব্যবস্থা করে নেব। অঞ্জলি দরজার আড়াল থেকে তাদের সমস্ত কথা শুনে নেয়। কিন্তু সে কিছুতেই রনিকে বিয়ে করতে চায় না। কারণ অঞ্জলি খুব ভালো করে জানে সুগন্ধা রনিকে বিয়ে করতে চায়। তার উপর রনি ছিল ভীষণই বড়লোক। রনির সঙ্গে কখনো অঞ্জলির স্ট্যাটাস ম্যাচ করে না। তাই রনি এবং তার বাবা মা সেখান থেকে চলে যাওয়ার পর অঞ্জলি তার বাবাকে বলে, বাবা, তুমি এই বিয়েতে কেন মতামত দিলে? আমি এই বিয়েটা করতে চাই না। আমি বড়লোকিদের একদমই পছন্দ করি না। ওরা ভীষণ অহংকারী। তার থেকে ভালো আমি আমার স্ট্যান্ডার্ডের কোনো ছেলেকে বিয়ে করে নেব। তুই কি পাগল হয়ে গেছিস? এত ভালো সম্বন্ধ আমি ছেড়ে দেবো? আমার আর তোর মায়ের শরীরটা খুব একটা ভালোও নয়। সংসারের অবস্থা তুই তো জানিস। তুই আমাদের একমাত্র মেয়ে। ওই ছেলেটার সঙ্গে বিয়ে হলে তুই খুব সুখেও থাকবি। ওদের কথা শুনে মনে হলো ওরা একদমই অহংকারী নয়। অঞ্জলি বাবার মুখের উপর আর কোনো কথা বলতে পারে না। সুগন্ধা সেদিনই রনিদের বাড়িতে গিয়ে রনির মা অমলা দেবীকে বলে, আপনি কি করে অঞ্জলি নামের ওই গরিব মেয়েটার সঙ্গে আপনার ছেলের বিয়ে দিচ্ছেন? ওরা ভীষণই লোভী। অঞ্জলি আমাদের সঙ্গে একই কলেজে পড়ে। আমি অঞ্জলিকে ছোটবেলা থেকে চিনি। ও শুধু বড়লোক ছেলেদের নিজের রূপে ভুলিয়ে তাদের থেকে টাকা পয়সা নিয়ে ছেড়ে দেয়। আপনার ছেলের সঙ্গে ও কিন্তু তাই করবে। তুমি বললেই তো হলো না। আমি অঞ্জলিকে নিজের চোখে দেখেছি। ও কতটা সংস্কারী, কতটা ভালো মেয়ে। তোমার মতো চুলে লাল রং চড়া মেকআপ করে জিন্স টপ পরে ঘুরে বেড়াই না। তুমি নিজে কত ভালো যে অঞ্জলির নামে নিন্দা করছো। বেশ, ঠিক আছে, আমি আপনাকে প্রমাণ এনে দেখাবো। আমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি, এটা আমি প্রমাণ করেই ছাড়বো। এই বলে সুগন্ধা সেখান থেকে চলে যায়। আর সে মনে মনে একটা বুদ্ধি এঁটে ফেলে। অঞ্জলি, তোকে দেখতে তো খুব সুন্দর। তুই যদি মিনি স্কার্ট আর আমার মতো ক্রপ টপ পরে ঘুরে বেড়াস তাহলে তোকে দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। তুই কেন যে শুধু শুধু কুর্তি চুড়িদার পরতে চাস আমি একটুও বুঝতে পারি না। আমার একটা মডেলের ছবি লাগবে, কিন্তু আমার কাছে কোনো মডেল নেই। তাই এখন তোকেই মডেলিং করতে হবে। আমি জাস্ট কয়েকটা ফটোশুট করব, তুই শুধু পোজ দিবি, তাতেই হবে। না না, আমার ওসব জিন্স টপ মিনি স্কার্ট পরতে একদমই ভালো লাগে না। এই সমস্ত পোশাক তোর মতো বড়লোক সুন্দরী মেয়েদের জন্যই ঠিক আছে। সুগন্ধা কোনো কথা শুনতে চায় না। সে জোর করে অঞ্জলিকে মিনি স্কার্ট এবং ক্রপ টপ পরিয়ে ছবি তুলতে শুরু করে। ছবি তোলার সময় সুগন্ধা তার ছেলে বন্ধুদের ইশারা করে অঞ্জলির পেছনে চুপি চুপি দাঁড়াতে বলে। কিন্তু অঞ্জলি এসবের ব্যাপারে কিছুই জানতে পারে না। এমনকি সুগন্ধা অঞ্জলির হাতে একটা সিগারেট ধরিয়ে ছবি তুলে নেয়।
এভাবেই ছবি তোলা হয়ে গেলে সুগন্ধা সেই ছবিগুলো নিয়ে রনির মা অমলা দেবীকে দেখায়। এতে করে অমলা দেবী তখনই রনিকে ডেকে অঞ্জলির সঙ্গে বিয়ের সম্বন্ধ ভাঙার কথা বলে। মা, এসব তুমি কি বলছো? এতদিন তো সবই ঠিক ছিল, তুমি তো অঞ্জলির সঙ্গে বিয়ে দিতে রাজিও হয়ে গিয়েছিলে, তাহলে এখন অঞ্জলির সঙ্গে বিয়ে ভাঙার কথা বলছো কেন? রনি সেই ছবিগুলো দেখে কিছুতেই বিশ্বাস করতে চায় না। তাই রনি তখনই অঞ্জলির সঙ্গে দেখা করে আর সেই ছবিগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করলে অঞ্জলি সব কথা বলে দেয়। অমলা দেবীও আসল ঘটনা খুব ভালো মতোই বুঝতে পারে। তাই রনি ঠিক করে অঞ্জলিকে সে পরের দিনই বিয়ে করবে। অঞ্জলিও এবার রনিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। পরের দিন রনি এবং অঞ্জলি যখন বিয়ে করতে যাবে ঠিক তখনই সেখানে সুগন্ধা এসে হাজির হয়। অঞ্জলি, আমি থাকতে তুই রনিকে বিয়ে করে নিবি? আমি রনির সঙ্গে তোর কিছুতেই বিয়ে হতে দেব না। আমি ছাড়া ওকে আর কেউ বিয়ে করবে না। এই বলে সুগন্ধা উন্মাদের মতো প্যান্ডেলের কাপড় ছিঁড়তে শুরু করে আর প্যান্ডেলের বাঁশগুলো ধরে নাড়াতে থাকে। হঠাৎই মাথার উপরে ঝুমুরটা আলগা হয়ে নিচে পড়ে যেতে শুরু করে। ঠিক তখনই বিনোদ সেখানে এসে সুগন্ধাকে সরিয়ে নেয়। সুগন্ধা খেয়াল করে আর একটু হলেই ঝুমুরটা তার মাথার উপরে এসে পড়ত। এতে করে তার বড়সড় ক্ষতিও হয়ে যেতে পারত। দেখো সুগন্ধা, তুমি যদি এরকমই করতে থাকো তাহলে আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। তোমাকে একটা মেন্টাল হসপিটালে থাকা উচিত। সুগন্ধা রনির কোনো কথাতে পাত্তা দেয় না, কারণ বিনোদকে দেখে সুগন্ধার মনে পরিবর্তন আসে। আজকে বিনোদ না থাকলে তার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারত। তাই সুগন্ধা কাঁদতে কাঁদতে বিনোদকে বলে, আমি বুঝতে পেরেছি আমার বাবা মা আমার জন্য একেবারে যোগ্য ছেলেকে পছন্দ করেছে। আমি এতদিন তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি, তোমাকে অনেক অবহেলা করে এসেছি। তুমি আমাকে বিয়ে করতে চাও, তাই তো? আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এভাবে একই মণ্ডপে সেদিন অঞ্জলি এবং রনির বিয়ে হয়। অন্যদিকে বিনোদ এবং সুগন্ধারও শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর তারা হাসি খুশি জীবনযাপন করতে থাকে। মিষ্টি সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সে প্রতিদিনের মতোই ড্রেস পরে নিচে নেমে আসে। নিচে এসে প্রথমে সে বাড়ির কাউকেই দেখতে পায় না। তখন সে মনে মনে ভাবে, হ্যাঁ, ভালোই হয়েছে, এখানে কেউ নেই। আমি বরং কাউকে কিছু না জানিয়ে আজকে কলেজে চলে যাই। পরে কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবো কাউকে দেখতে পাইনি বলে কলেজে চলে গিয়েছিলাম। আর আমি কলেজে গিয়ে আমার মন পছন্দের খাবারও খেতে পারবো। এই ভেবে সে বাড়ি থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল তখনই, মা মিষ্টি, কোথায় যাচ্ছিস মা? দাঁড়া, খাবারটা খেয়ে নে। আমি তোর জন্য আজকে তোর ফেভারিট ম্যাগি বানিয়েছি, আর তুই আমাকে না জানিয়ে চলে যাচ্ছিস? ও, ম্যাগি বানিয়েছে? তাহলে তো আমাকে দাঁড়াতেই হবে। ম্যাগি সত্যি সত্যি আমার ফেভারিট খাবার। হ্যাঁ মা, আমি ম্যাগি খাবো। কই দাও, আমাকে ম্যাগি দাও। আর তুই যে আমাকে পরশু বললি তোর আলু পরোটা খেতে ভালো লাগে, আমি সকালে উঠে কত কষ্ট করে আলু পরোটা বানালাম। না মা, তুই ওসব উল্টো পাল্টা খাবার খাবি না একদম। তুই নারকেল পিঠে খাবি। কতদিন হয়ে গেল তুই আমার হাতের পিঠে খাসনি। ও গড, এরা আবারও শুরু করে দিল। যেটার ভয় করছিলাম সেটাই হলো। এখন এদের 5 জনেরই পছন্দের খাবার খেতে হবে, আর না হলে আমার 5 মা মনে মনে দুঃখ পাবে। হ্যাঁ মা, আমি তোমাদের সবার খাবার খাবো। আর তোমরা দুজনে খাবার নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কই দাও। আমার 5 মা প্রতিদিন আমার জন্য 5 রকমের খাবার তৈরি করে। এটা কত আনন্দের বলো তো। মিষ্টির কথা শুনে তারা 5 জনই তাদের তৈরি খাবার তাকে খেতে দেয়। মিষ্টির অনিচ্ছা থাকা সত্ত্বেও সে একটু একটু করে সবগুলো খাবার খেতে থাকে। প্রিয়াঙ্কা মিষ্টির দিকে তাকিয়ে বুঝতে পারে যে মিষ্টি মনে মনে খুব রাগ করছে। তাকে এরকম অবস্থায় দেখে প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, এখন তো যেন একটু বেশিই হয়ে যাচ্ছে। আমাদের এই 5 মায়ের ভালোবাসায় আমার মেয়েটা বোধহয় বিরক্ত হয়ে উঠেছে। কিন্তু ওদেরই বা কি দোষ? সব দোষ তো আমারই। আমি সেদিন যদি ওদেরকে না বলতাম, আর না আমার মেয়ের সঙ্গে এরকম হতো। মিষ্টির প্রতি এদের সবার ভালোবাসা দেখে আমি যে ওর আসল মা সেটা আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই। এভাবেই প্রিয়াঙ্কা তার পুরানো দিনের কথা মনে করতে থাকে। অনেক বছর আগের কথা, যখন মিষ্টির জন্ম হয়নি। প্রিয়াঙ্কা তার 4 চা তৃপ্তি, গৌরী, মধু এবং মিহুলকে নিয়ে বেশ আনন্দের সঙ্গে দিন কাটাতো। তাদের 5 জনকে বাইরের কেউ দেখলে 5 যা বলে ভাবতই না। তাদের 5 জনের মধ্যে এতটাই ভালোবাসা ও সুমধুর সম্পর্ক ছিল যে কেউ তাদের বাড়িতে এসে তাদের প্রশংসা না করে থাকতে পারত না। তারা 5 যা মিলে একসঙ্গে ঠিক করেছিল
যে তারা 5 জনই একসঙ্গে মা হবে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রিয়াঙ্কা ছাড়া বাকি 4 জনের কেউই মা হতে পারেনি। ডাক্তার তাদের জানায় যে প্রিয়াঙ্কা ছাড়া তাদের 4 জনের কেউই কখনো মা হতে পারবে না। বেশ কিছু মাসের মধ্যেই প্রিয়াঙ্কার মেয়ে মিষ্টি জন্ম নিয়েছিল, আর তখন অন্য কারো সন্তান না থাকায় 4 জনই প্রিয়াঙ্কার মেয়ে মিষ্টিকে আদর যত্ন এবং ভালোবাসা দিত। এমনই একদিন মিষ্টির বাবা আদিত্য বাড়িতে ছিল। তখন সে তার মেয়ে মিষ্টিকে দেখতে না পেয়ে বলে, হ্যাঁ গো প্রিয়াঙ্কা, আমাদের মিষ্টি কোথায় গো? আমি সেই কোন সকালে এসেছি, এখন রীতিমতো দুপুর হতে চললো, মেয়েকে একবারও দেখতে পাচ্ছি না। আর বলো না, শুধু তুমি একা মিষ্টিকে দেখতে পাওনি, আমিও এই 2 দিন ধরে মিষ্টিকে দেখতে পাইনি। আমি তোর মা হয়েও যেন মা নই। কেন, কি হয়েছে আমার মেয়ের? ওকে তুমি কোথায় দিয়ে এসেছো? প্লিজ বলো আমায়, আমার মিষ্টিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আরে বড়দা, এত ব্যস্ত হচ্ছেন কেন? মিষ্টি এই 2 দিন আমাদের কাছেই আছে, আরো 2 দিন ছোটর কাছে থাকবে, আর তারপর আমরা তোমাদের মিষ্টিকে দিয়ে দেব। কি, এখানে 2 দিন আছে, ওখানে 2 দিন থাকবে? মানে ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আদিত্যর কথা শুনে প্রিয়াঙ্কা এবং তার বাকি 4 যা মিলে আদিত্যকে আসল ঘটনা বলে। আসলে মিষ্টির জন্ম হওয়ার পর থেকেই প্রিয়াঙ্কার 4 যা মিলে তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতে শুরু করেছিল। তুমি কিছু বুঝবেও না আদিত্য, বাদ দাও। তোমার মেয়েকে আমরা 5 মা মিলে কতটা আদর যত্ন করছি, আমি কোনোদিনও মিষ্টিকে নিজের একার মেয়ে ভাবিনি, বুঝেছো? মিষ্টি আমাদের 5 জনেরই মেয়ে। মিষ্টির একটা মা নয়, মিষ্টির 5-5টা মা আছে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমারই ভুল হয়েছে। তা তোমরা 5 জন মিলে শুধু মেয়েকে আদরই করবে, নাকি সংসারের অন্য কিছু কাজকামও করবে? এটা শোনার পর তারা সকলেই আবার যে যার কাজে চলে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। মিষ্টি ধীরে ধীরে বড় হয়ে ওঠে, আর তার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতি তার 5 মায়ের ভালোবাসাও বৃদ্ধি পেয়েছিল। আর এটা এখন তার আসল মা অর্থাৎ প্রিয়াঙ্কা দেবীর দেখে খুব রাগ হতো। এমনকি সে নিজের পছন্দ মতো কোনো জিনিস তার মেয়েকে দিতে গেলে তারা 4 জনই সেখানে এসে বাধা দিত। আর আজ সেটাই ঘটেছিল। মিষ্টিকে তাদের পছন্দের খাবার খেতে দেখে তারা 4 জন খুশি হয়ে সেখান থেকে চলে যায়। দেখেছো তো মা, শুধু শুধু আমাকে তোমাদের পছন্দ করা এতগুলো খাবার একই সঙ্গে খেতে হয়, আর আমি দেখেছি এটা প্রতিদিনই হয়ে থাকে। হ্যাঁ, এতে তোরই দোষ। তুই ওদেরকে এটা সেটা খাবারের কথা বলে রেখেছিস, তাই ওরা ওগুলো মনে রেখেছে। এখন খাবো না বললে তো চলবে না। মা, আমি খাবো না বলিনি, আর আমি এটাও বলিনি যে খাবারগুলো আমার পছন্দের নয়। খাবারগুলো সবকটাই আমার পছন্দের, কিন্তু একই সঙ্গে ঝাল, মিষ্টি, টক এটা সেটা খেলে তো আমার ডিহাইড্রেশন হয়ে যাবে। হ্যাঁ, আমার খাবার খেলেই তো তোর যত সমস্যা। আমি জানি তুই আমার মেয়ে হলেও তুই ওদেরকেই বেশি ভালোবাসিস। আমি কিছুই ভেবে পাচ্ছি না উপরওয়ালা, আমি কিভাবে আমার মেয়েকে ফিরে পাবো। এভাবেই প্রিয়াঙ্কা সেদিন কান্নাকাটি করতে শুরু করে। শুধু সে একাই নয়, মিষ্টি যার পছন্দকে অস্বীকার করত সেই তার সঙ্গে এরকম করত। তাই দেখে মিষ্টি খুব চিন্তায় পড়ে যেত। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলা মিষ্টি কোনো একটা কথা জিজ্ঞাসা করার জন্য তার মায়ের কাছে আসে। মা, আজকে আমার কলেজের ফাংশন আছে, আমি কোন ড্রেসটা পরবো কিছুই ভেবে পাচ্ছি না, জানো? হ্যাঁ, আমি আগে থেকেই এটা জানতাম, আর আমি তাই তোর জন্য এই চুড়িদারটা কিনে এনেছি। এটা পরলে তোর গায়ে খুব মানাবে। নে মা, এটা পরে নে। শুধু গায়ে মানালেই হবে না, জামাটা ভালো কিনা সেটাও দেখতে হবে। কই দেখি। ছি, এটা আমার একেবারেই পছন্দ নয়। না এর রং ভালো, আর না দেখতে ভালো। মিষ্টি মা, তুই বরং এই কুর্তি সেটটা পরে নে, এটা আমি তোর জন্য কিনে এনেছিলাম। কি, আমার মেয়ে কুর্তি সেট পরবে? না, আমি ওকে এটা কখনোই পরতে দেব না। আমার মেয়ে কি বুড়ো হয়ে গেছে নাকি যে এরকম উল্টো পাল্টে ড্রেস পরবে? আমার মেয়ে লেহেঙ্গা পরবে। আর এই দেখো, আমি ওর জন্য কত ভালো লেহেঙ্গা কিনে এনেছি। না, সেটার কোনো প্রয়োজন নেই। লেহেঙ্গাও ওল্ড ফ্যাশনেবল হয়ে গেছে। আমার মেয়ে কলেজে যাচ্ছে, কোনো বিয়ে বাড়িতে নয়। তাই আমার মেয়ে আমার পছন্দের ওয়েস্টার্ন জিন্স টপ পরবে। না, কখনোই না। আমার মেয়ে আমার পছন্দের কুর্তিটাই পরবে। না, কিছুতেই না, ও লেহেঙ্গা পরবে। এভাবেই তারা 4 জনে তাদের আলাদা আলাদা পছন্দের জামা কাপড় পরার কথা বলছিল, এবং তাই নিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করা শুরু করে দিয়েছিল। তখনও মিষ্টি ওখানেই ছিল, আর সে হাতে করে শাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। কেউ কিছু বলতে যাবে কি
ঠিক তখনই মিষ্টি তাদেরকে বলে ওঠে, থাক, তোমাদেরকে আর কিছু বলতে হবে না। ওগুলো কোনো খাবার না যে আমি সকলের পছন্দের খাবার একটু একটু করে খেয়ে চলে যাব। এগুলো জামা, আর তোমরা যদি আমাকে সবাই তোমাদের পছন্দের জামা পরার জন্য জোর করো, তাহলে আমি 5টা জামা একসঙ্গে পরে কিভাবে কলেজে যাব? আর কেউ একটাও কোনো কথা বললে আমি কিন্তু খুব রেগে যাব। মিষ্টি তাদের 5 জনের পছন্দ করা কারোরই ড্রেস না পরে সেখান থেকে চলে যায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। ইতিমধ্যে মিষ্টির বিয়ের বয়স হয়ে যাওয়ায় তার 5 মাই তার বিয়ের জন্য আলাদা আলাদা পাত্র দেখতে শুরু করে। তারা সবাই নিজের নিজের পছন্দের ছেলের ফটো নিয়ে বসেছিল। মিষ্টি তাদের হাতে ফটোগুলো দেখে ব্যাপারটি বুঝতে পারে। ও, তাহলে আজকেও তোমরা আমার জন্য আলাদা আলাদা মানে 5টা ছেলে দেখেছো, তাই তো? না রে মা, আমি একটা মাত্র ছেলে দেখেছি, আর ওরা কি করছে আমি বলতে পারবো না। তুমি একটা ছেলে দেখেছো, তাহলে কি আমরা 2টো করে ছেলে দেখেছি? আমিও একটাই ছেলে দেখেছি। আর এই দেখ মা, ছেলেটা কত সুন্দর দেখতে, তুই দেখলে তোর নিশ্চয়ই পছন্দ হবে। এভাবে বাকিরাও নিজেদের পছন্দের ছেলের কথা বলতে থাকে। মিষ্টি তাদের কিভাবে বোঝাবে কিছুই ভেবে পাচ্ছিল না। সে কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বলে, হ্যাঁ, আমার 5 মায়েরা, আমার 5টা ছেলেই পছন্দ। আমি 5 জনকে বিয়ে করব। কি তোমরা সকলে খুশি হবে তো আমার 5টা বিয়ে হলে? না রে মা, আমি কখনোই খুশি হব না। 5টা বিয়ে আবার কারোর হয় নাকি? আমি তো এটাই এতদিন ধরে বোঝাতে চেয়েছি মা। তোমরা আমাকে ভালোবাসো ঠিক আছে, আমিও তোমাদের 5 জনকে মা ভাবি, কিন্তু তাই বলে এই নয় যে প্রতিদিন আমাকে 5 রকমের খাবার খেতে হবে, 5 রকমের জামা কাপড় পরতে হবে। আর এখন তো আবার 5টা বিয়ে করার কথাও বলছো। তোমরা বয়স্ক গুরুজন আমার মা হও, আমার থেকে তোমরা বেশি বোঝো। আমার উপরে তোমরা সব সময় নিজেদের পছন্দ করা জিনিস চাপিয়ে দাও। কখনো তোমরা জানার চেষ্টা করোনি যে আমার পছন্দ কি, আমি কি চাই। তোমরা আমাকে ভালোবাসতে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছো। তোমরা 5 রকমের জিনিস না বলে সবাই আলোচনা করে যে কোনো একটা জিনিসও তো বলতে পারো, তাহলেও তো আমি খুশি হই আর তোমরাও খুশি থাকবে। তাহলে তো কারোর মনেই কোনো দুঃখ থাকবে না। সেদিন মিষ্টি তাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছিল, আর এটা শুনে সেদিন তার 5 মায়েরই ভুল ভাঙে। তারা এতদিনে করে আসা তাদের ভুলের জন্য মনে মনে আফসোস করতে থাকে। তারপর থেকে তারা মিষ্টিকে আর কোনো কিছুর জন্য জোর করে না। মিষ্টিকে সবসময় তারা তার পছন্দের জিনিস বেছে নিতে বলতো। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।